13টি প্রশ্নের আজকের অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকারিয়া জালাল, হেড অফ স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং পিআর সেক্টর এ বসুন্ধরা গ্রুপ। আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি এমবিএও করেছেন, খুবই অল্প বয়সে একটা বড় পজিশনে আছেন একটা বড় কোম্পানির বাংলাদেশের। এই যে আমরা বলি যে চাকরি পাওয়া খুব কঠিন, চাকরি পেতে জুতার ক্ষয় হয়ে যায় এবং কাঙ্ক্ষিত চাকরি কাঙ্ক্ষিত মানুষ পায় না, এই বাস্তবতাটা কতটুকু সত্য, কাদের জন্য সত্য এবং কাদের জন্য মিথ্যা? সবাই আসলে যারা আমরা পড়াশোনা করছি সবাই দিন শেষে কিন্তু চাকরি, একটা ভালো চাকরির জন্য প্রত্যাশা করি। আমার কাছে যেটা সবচেয়ে বড় গ্যাপ মনে হয় সেটা হচ্ছে যে যারা চাকরি দিতে চায় আর যে চাকরি প্রত্যাশী তাদের মধ্যকার গ্যাপটা, মানে কানেকশনটা হয় না, ডটটা কানেক্ট করতে পারে না। আমি দেখেছি, আমি তো প্রচুর ইন্টারভিউ বোর্ডে বসি, আমাদের অফিসে অনেক ইন্টারভিউ বোর্ডে আমাকে বসতে হয় লাকিলি, এবং আমি দেখেছি যে যে চাকরি করতে এসেছে সে আসলে জানে না সে আসলে কোন চাকরিটার জন্য এসেছে, মানে প্রপারলি গো থ্রু করে আসে নাই, প্রপারলি জবটা সম্পর্কে জেনে আসে নাই। তার মনে হচ্ছে যে তাকে একটা কল করা হয়েছে, সে চলে এসেছে। আবার মানে তার মানে কী হচ্ছে, তারা আমরা যারা বোর্ডের এই পাশে বসি তারা কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী চাকরি পাচ্ছি না। আপনি যত বোর্ডে যারা বসে বাংলাদেশে সবাইকে যদি একই কোশ্চেন করে সবাই একই কথা বলবে যে আমরা আমাদের প্রত্যাশা মতো এই অ্যাপ্লিকেন্ট পাচ্ছি না। আবার অ্যাপ্লিকেন্টদের সাথে কথা বলবেন, তারা বলবে যে আমাদের প্রত্যাশা মতো চাকরি পাচ্ছি না। যে প্রার্থী চাকরি করতে চায় সে আসলে কোম্পানি সম্পর্কে কি কি জেনে আসা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই জেনে আসা উচিত ওই কোম্পানির মিশন, ভিশন, স্টেটমেন্টগুলো কী, কোম্পানি আসলে তার মৌলিক কী নিয়ে কাজ করে, তাদের লক্ষ্য এবং আদর্শগুলো কী, তারা কোন কোন প্রোডাক্ট ডিল করে, তাদের ভালো জায়গাগুলো কী। কারণ অবশ্যই যারা ইন্টারভিউ বোর্ডে বসে তারা চাইবে যে যে লোকটাকে আমি নিব সেই কোম্পানি সম্পর্কে কতটুকু জেনে এসেছে। তো সেই কোম্পানিগুলোর প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে না জানলেও তার বেসিক আইডিয়াগুলো সম্পর্কে জানা উচিত। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কোম্পানির ভিতরকার পলিসি যদি আগে থেকে কিছু জানা যায়, স্টাডি করে, ব্যাকওয়ার্ড স্টাডি করতে হয়। একটা চাকরিতে যাবেন আপনি, অবশ্যই আরও অনেক কিছু জেনে আসা উচিত। সেটা যতটুকু স্টাডি আগে রাতে করতে পারবে সেটা করে আসলে কিন্তু ভাইবা বোর্ডে ভালো পারফরমেন্স করলে তার চাকরিটা হয়ে যাওয়ার চান্স আছে। ওকে, আপনি এত বড় একটি পোস্ট এবং এত ক্ষমতার কাছাকাছি, বসুন্ধরা গ্রুপ এবং তার মালিক তাদের সম্পর্কে আমরা সবাই উচ্চ ধারণা পোষণ করি, তারা খুবই পাওয়ারফুল। এত ক্ষমতার কাছাকাছি এই ডিলটা আপনি আসলে মেন্টাল স্নায়বিক চাপ কতটুকু ফেস করেন এবং এর আরামটা কি পান? আই এম ফিলিং রিয়েলি লাকি টু ওয়ার্ক উইথ দেম অ্যাকচুয়ালি। মানে আমার কাছে মনে হচ্ছে কি এরকম একটা কোম্পানিকে সার্ভ করা, মানে যেটা আপনার অফের আলাপ করছিলাম যে সরকারি ইউনিভার্সিটিতে পড়েছি সারা জীবন, তো সারা জীবন সরকারি ইউনিভার্সিটিতে পড়া মানে হচ্ছে ট্যাক্সের টাকায় পড়েছি। তা আমাদের কিন্তু দেশের প্রতি দেওয়ার অনেক কিছু আছে। তো আমি এই বসুন্ধরা গ্রুপে জয়েন করার আগে আমার একটা মোটো আমাকে খুব প্রভাবিত করেছিল। বসুন্ধরা গ্রুপের মোটোটা হচ্ছে ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি, মানে আমরা কিন্তু জনগণের জন্য এবং জনগণের দেশের জন্য কাজ করে। এবং আজকে বসুন্ধরা গ্রুপের সারা বাংলাদেশে যে পরিমাণ বিনিয়োগ করেছে বিভিন্ন সেক্টর, এবং লক্ষাধিক লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সংস্থার সাথে জড়িত, এরকম একটা গ্রুপকে সার্ভ করতে পেরে, এবং আপনি যেটা বলেছেন একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টকে হেড করতে পারাটা কিন্তু আমার জন্য একটা বিরাট বড়, আমি মনে করি, অপরচুনিটি। আর যে স্নায়বিক চাপের কথা বলছেন, স্নায়বিক চাপ কিন্তু সব জায়গায় সব ক্ষেত্রেই আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনের ক্ষেত্রে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি, ধরেন ক্রিকেট খেলতে গিয়েছে রিশাদ হোসেন, তো এখন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে কম বয়সে রিশাদ ওয়ার্ল্ড কাপ গিয়ে কিন্তু সবচেয়ে ভালো পারফরমেন্স করে আসছে। এটা কিন্তু স্নায়বিক ক্ষমতার ব্যাপারটা অনেকটা আমার কাছে মনে হয় যে জন্মগত হতে পারে, কেউ হয়তো অল্প বয়সে অনেক লোড নিতে পারে, কেউ হয়তো অনেক বয়সেও সেই লোড নিতে পারে না। এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, অনেক চ্যালেঞ্জ তো আছেই, সেই চ্যালেঞ্জগুলোকে নিয়ে আসলে আগাতে হয়, এটা আমি বলবো। আপনি যখন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বুয়েট থেকে পাশ করে বের হলেন, এরপরে আপনি এমবিএ করার প্রয়োজনীয়তা বোধ করলেন কেন? ইঞ্জিনিয়ারিংয়ের পর এমবিএ করার উপকারিতাটা কি এবং কর্মক্ষেত্রে এসে তার রেজাল্টটা কি? প্রথম কোশ্চেনটা হচ্ছে, আমি ইঞ্জিনিয়ারিং পরে এমবিএ করেছি অনেক পরে। আমি ইঞ্জিনিয়ারিং বুয়েট থেকে বেরোচ্ছি প্রায় 2006 সালে, আমি এমবিএ করেছি 2015-তে। এখন এই ব্যাপারটা হচ্ছে যে আমি যখন ইঞ্জিনিয়ারিং, এটা আমি আমার একটা অনেক ইন্টারভিউতে বলেছি যে সেটা হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং চাকরিতেই প্রফেশন শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি ফিল করলাম যে ইঞ্জিনিয়ারিংয়ের বাইরে আসলে বিজনেস এবং প্রজেক্ট এবং মার্কেট ডেভেলপমেন্ট সম্পর্কে জানা উচিত। দেন আই সুইচ টু মার্কেটিং জব ব্যাক ইন 2008, মানে আমি 1-1.5 বছর ইঞ্জিনিয়ারিং চাকরি করেছিলাম। তারপরে আমি যখন ইঞ্জিনিয়ারিং চাকরি
থেকে যখন মার্কেটিংয়ে চাকরিতে আসলাম বা বিজনেসের লাইনে চলে আসলাম, তখন আমি ফিল করে দেখলাম যে এখানে যারা আমার সাথে কম্পিটিটর বা আমার কন্টেম্পোরারি যারা আছেন, কলিগ অথবা যারা, তারা সবাই বিজনেস গ্র্যাজুয়েট। তো আমার বিজনেস গ্র্যাজুয়েট যেহেতু আমি বিজনেস লাইনে আছি, তখন আমাকে এটা পুশ করলো যে আই শুড গো ফর অ্যান MBA। দেন আই সিট ফর অ্যান MBA examinations and I got a chance in IBA. So that was my another life training opportunity. So ওইটাই আসলে আমাকে প্রভোক করে যে আসলে MBA তে যাওয়ার জন্য। আর বেসিক্যালি অনেক আগে, আমার এখনো মনে আছে 2000 সালে যখন আমি বুয়েটে ভর্তি হই, আমার ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের একজন প্রফেসর ছিলেন, ডক্টর ইজাজ হোসেন স্যার, আপনি চিনবেন, বাংলাদেশের এনার্জি স্পেশালিস্ট এখন ওয়ান অফ দ্য। সো স্যার ওনার একটা ওরিয়েন্টেশনে একটা কথা বলেছিলেন ওই সময়, আজ থেকে 2 যুগ আগে, যে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং করছো তারা ইঞ্জিনিয়ারিং চাকরি করতে পারো, পাশাপাশি ইঞ্জিনিয়ারিং পড়ে তোমরা যদি কোনো MBA করতে পারো, ইঞ্জিনিয়ারিং আর MBA হচ্ছে একটা খুব ডেঞ্জারাস কম্বো। মানে এটা হচ্ছে এমন একটা পজিশন আপনাকে ক্রিয়েট করবে অর্গানাইজেশনে, দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি সার্ভ দ্য অর্গানাইজেশন টুয়াইস ইন এ টু ওয়ে। আপনি টেকনিক্যাল লাইনেও কথা বলতে পারবেন, অ্যাজ ওয়েল এজ ইউ ক্যান নো অ্যাবাউট দ্য বিজনেস। সো আপনি অর্গানাইজেশন কী চায়, অর্গানাইজেশন চায় হচ্ছে একজন এফিশিয়েন্ট লোক যে আসলে আপনাকে বোথ ওয়েতে কন্ট্রিবিউট করতে পারবে। সো দ্যাট ইজ এ ভেরি গুড কম্বো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আপনারা যারা ভালো ছাত্র এবং ভালো জায়গা থেকে লেখাপড়া করেছেন, বিসিএসের প্রতি আপনাদের মনোভাব কি, সাইকোলজি কি বলে? ভেরি গুড কোয়েশ্চেন জয় ভাই। সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে প্রথম আমার লাইফের প্রথম বিসিএস ছিল, আমি ফর্ম কিনেছিলাম 28তম বিসিএসের। সো আমি তখন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করি চিটাগাংয়ে। সো 2008 সালে তখন আমি যখন ওই ফর্ম কিনে ঢাকায় এসে, আমি তখন চিটাগাংয়ে পোস্টেড ছিলাম, ঢাকায় এসেছিলাম পরীক্ষা দিতে। কিন্তু আলটিমেটলি যখন আমি পরীক্ষা দিতে যাব, তখন আমি দেখলাম যে মানে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, আমি ঢাকায় এসেছিলাম পরীক্ষা দিতে, কিন্তু আমি পরীক্ষা দিতে যাইনি, আসলে পরীক্ষাটা পরে দেওয়া হয়নি। তো আমার আম্মু জিজ্ঞেস করলো যে কেন দিলা না। তখন আমি ভেরি আনফর্চুনেট টু সেই যে তখন কিন্তু বিসিএস ক্যাডারদের মানে স্যালারি স্কেল ছিল 6,700 টাকা স্কেল ছিল। ডিউরিং দ্যাট টাইম আই ওয়াজ ড্রয়িং দ্য স্যালারি অফ 48,000 ইন মাল্টিনেশনাল কোম্পানি। তো আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে অনেক কিছু জানতাম না, এটা আমার একটা ল্যাক অফ নলেজ ছিল, যে শুধুমাত্র টাকার ব্যাপারটা ছাড়াও বিসিএসসি কিন্তু একটা বিরাট বড় পাওয়ারফুল একটা ব্যাপার ছিল, বা অনেক ধরনের সম্মানের ব্যাপারটা আছে। তারপর আমার কাছে মনে হচ্ছে যে আই উইল বি ভেরি টাফ কন্ডিশন। এবং আরেকটা হচ্ছে কি, আমার আই হ্যাভ সিন মাই ফাদার ইন গভর্নমেন্ট জব ওভার দ্য, মানে ছোটোবেলা থেকে দেখেছি, হি ওয়াজ অনলি আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি, অ্যান্ড উই হ্যাভ সিন দে ইট ওয়াজ রিয়েলি টাফ ফর 1% টু সার্ভ আ ফ্যামিলি অফ সামথিং লাইক দ্যাট। তো আমার কাছে মনে হচ্ছে যে আমার আব্বু আম্মু কখন আমাদের সরকারি চাকরির ব্যাপারে ওরকমভাবে পুশ করতো না, যে না ইয়েস ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো আমি যখন পাস করলাম এবং আমি যখন দেখলাম যে না আমার মাল্টিনেশনাল চাকরি করি অ্যান্ড আই এম আর্নিং হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি, তখন কিন্তু আমাকে একটা ওই জায়গার একটাই ছিল। তারপরেও যেটা ছিল যে বিশেষ চাকরির প্রতি যে দুর্বলতা ছিল না তা কিন্তু না। আমার বড় বোন ডাকেন, উনি বর্তমানে একটা জাহাঙ্গীর ইউনিভার্সিটির প্রফেসর। সো ও দিয়েছিল এর আগের বার কয়টা, কিন্তু দেখেছি যে আসলে ওই সময়টাতে মানে অতটা টানতো না। এখন যতটা বর্তমান স্টুডেন্টের, আমাদের বুয়েটের ছেলে মেয়েদেরকে এখন দেখি যে কী পরিমাণ তারা বিসিএসের জন্য মানে উঠে পড়ালে, তার পিছনে একটা ওভার দ্য ইয়ার্স লাস্ট 2 যুগে অনেক চেঞ্জ হয়েছে আসলে। বেসিক্যালি সমসাময়িক পরিবর্তন হয়েছে, তাদের এখন সরকারি অফিসাররা অনেক বেশি মানে ফোকাসড, অনেক বেশি প্রফেশনাল, এবং অনেক বেশি তারা আত্মমর্যাদার সম্মান নিয়েও আছেন এবং ভালো করছেন। মানুষজনের ফোকাসটা কিন্তু ওখানে যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে বিসিএস চাকরি কিন্তু স্যালারি স্ট্রাকচার চেঞ্জ হওয়ার পরে 2015 স্কেল দেওয়ার পরেও কিন্তু তারা একটু ভালো অবস্থায়ও গেছে। সব কিছু মিলে ছিল টার্গেট, কিন্তু হয়তো বা আমার ব্যক্তিগতভাবে আমি হয়তো বা এখানে নিজেকে দেখতে চাইনি, এটা হয়তো বা কারণ। মোটিভেশনাল স্পিক, বই লেখা, নতুন প্রজন্মকে কাজে উদ্বুদ্ধ করা, এই সমস্ত বিষয়ে আপনার যথেষ্ট অবদান আছে। দেশ বিদেশ ভ্রমণ সহ নানান ধরনের সেমিনারে কথা বলা, এই যে মোটিভেট করেন, কি আসলে বোঝাতে চান? 3টা কি পয়েন্ট বলেন। দেখেন, মোটিভেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আমি আসলে নতুন প্রজন্মের কাছে একটা জিনিস বলবো, যে প্রপার কমিউনিকেশন। নতুন প্রজন্মের একটা ব্যাপারে খুব বড় একটা গ্যাপ আছে আমার কাছে মনে হয়, যে জেনারেশন টু জেনারেশন একটা বড় গ্যাপ আছে। আমাদের প্রিডেসেসর মানে আমাদের বাবার জেনারেশন এবং আমাদের জেনারেশন, আমার ছেলের জেনারেশন, এই 3টা জেনারেশন কিন্তু বাংলাদেশে এখন প্রিভেল করতেছে। সো এই 3টা জেনারেশনের মধ্যে কিন্তু অনেক বড় গ্যাপ হয়ে গেছে। সেই গ্যাপটা কিন্তু কমাতে হবে, এটা আমার কাছে মনে হয়। এটা ফার্স্ট মোটিভেশন। বিকজ অফ দ্যাট এই গ্যাপটার অন্যতম বড় কারণ হচ্ছে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। অনেক বড় টেকনোলজিক্যাল একটা শিফট হয়ে গেছে অ্যাক্রস দ্য ডিকেডস। তো এই জায়গার একটা কমিউনিকেশনসগুলো তাদেরকে প্রপার হইতে হবে। দে ডোন্ট কমিউনিকেট অ্যামং দ্য জেনারেশন। এটা আপনি দেখবেন যে সকল জায়গায়, নট অনলি ইন প্রফেশন বাট অলসো ইন ফ্যামিলিজ, বাট অলসো ইন সারাউন্ডিংস, সব জায়গায় এই কমিউনিকেশন গ্যাপটা কিন্তু হয়ে গেছে। একটা কথা একজন বলতেছে এক মোটিভে, কিন্তু অন্য একটা জেনারেশন অন্য মোটিভে সেটা নিয়ে নিচ্ছে। দ্যাটস কল দ্য হিউজ জেনারেশন গ্যাপ। আর নাম্বার 2 হচ্ছে আমার কাছে মনে হয় যে আমরা বা আপনি হয়তো বা আমাদের বড় ভাই, ওই জেনারেশন আমরা 80s 90s যারা আমরা বড় হয়েছি, তারা কিন্তু যেই একটা মোমেন্টামে বড় হয়েছি, এখনকার মোমেন্টাম কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই মোমেন্টাম চেঞ্জ হওয়ার পিছনে যে
মানুষজন মাঝখানে একটু ভুল শিখছে, সেই ভুল পথে যাতে যেতে না পারে, সেই জায়গাটাকে যাতে সঠিক পথে আসতে পারে সেটার ব্যাপারে কথা বলি। আর 3 নম্বর একটা মোটিভেশন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, সেটা আমি বলবো যে ফ্যামিলি বন্ডিংসটা ব্যাপারে কথা বলি। আমি অনেক বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড হতে চাই। স্টুডেন্টরা বা নতুন প্রজন্মরা চায় যে আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি মোটিভেশনাল স্পিকার হিসেবে ওই বিপদে পড়া ছাত্রছাত্রীদের পাশে থাকবেন। বেশিরভাগ মোটিভেশনাল স্পিকাররা যারা সারা বছর স্টুডেন্টদেরকে মোটিভেট করে, তারা তাদের বিপদে পাশে থাকে না বলে তাদের অভিযোগ। এই সময়ে যখন অভিযোগ পান বা মোটিভেশনাল স্পিকাররা বা সমাজের দর্পণরা যখন অভিযুক্ত হয়, আসলে তাদের করণীয় কি থাকে ওই সময়টা, তারা কেন চুপ থাকে? না দেখেন, একটা জিনিস কিন্তু আমরা অনেক সময় টেকিং ফর গ্রান্টেড নিয়ে নিই। আমরা মনে করি কি একজন লোক কথা বলতেছে, তাকে সব ব্যাপারে ওই ব্যাপারে কথা বলতে হবে। ধরেন একজন লোক কিন্তু সব ব্যাপারে নাও জানতে পারে। আপনি বললেন যে আমি হয়তো টেকনিক্যাল ব্যাপার কোনো কিছু হলে আমি কথা বললাম, বিজনেস লাইনে কোনো কিছু আমি কথা বললাম। এখন আমি যদি সমসাময়িক সকল ব্যাপার নিয়ে আমি কথা বলা শুরু করি, তাহলে তো আমি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান হয়ে গেলাম। আলটিমেটলি আই ক্যানট কন্ট্রিবিউট টু দ্য সার্টেন লাইন। বইয়ের বিষয়ে আপনি দেখবেন যে যারা পলিটিক্স করতেছে, যারা স্পোর্টস নিয়ে আসে, আপনি জীবনে কোনো দিন দেখবেন না রিকি পন্টিংকে অস্ট্রেলিয়ার কথা নিয়ে, মানে অস্ট্রেলিয়া কী হইতেছে, গভর্নেন্স কী হইতেছে নিয়ে। কিন্তু আমাদের এখানে দেখবেন যে একজন খেলোয়াড়কে উই এক্সপেক্ট যে একজন খেলোয়াড়কে এটা নিয়ে কথা বলা উচিত। বাট এটা কিন্তু আমাদের মনে হয় যে তার প্রতি আমাদের একটা বেশি চাওয়ার ব্যাপারটা আছে। অবশ্যই সমাজের কন্ট্রিবিউশন লেভেলে থাকলে তাকে অবশ্যই কিছু বলা উচিত যদি সে বলতে পারে, কিন্তু তার উপর এটা কখনই চাপাই দেওয়া উচিত হবে না। আর নাম্বার 2 হচ্ছে যে মোটিভেশনাল স্পিকার যদি দে ওয়ার্ক অন দিস পার্টিকুলারলি এডুকেশন, আপনি যেটা কথাটা বলছেন যে স্টুডেন্টের পাশে দাঁড়ানোর কথাটা, অবশ্যই যে কোনো প্রয়োজনে স্টুডেন্টের পাশে যে কোনো মোটিভেশনাল স্পিকার হোক বা ইনফ্লুয়েন্সার হোক বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হোক, তারা কিন্তু কথা বলতে পারে। তবে তাদের উপর চাপাই দেওয়াটা ঠিক হবে না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার। সে যদি নিজের ইচ্ছায় আসে কথা বলে, লেট দেম ওয়েলকাম অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে সে কী বলতে চায় তার ব্যাপারটাকেও সাপোর্ট করা উচিত, সে তার মোটিভটাকেও সাপোর্ট করা উচিত। এখন আপনার মতো করা হয় নাই, এখন আপনি তাকে যা তা বলবেন, এটাও আবার করা উচিত না। আবার আপনার মতো করা হয়েছে দেখে তাকে আপনি মাথায় নিয়ে নাচবেন, তাও যাতে না হয় সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। প্রাইভেট জবে আপনি যতই ভালো করেন না কেন, চাকরি হারানোর একটা ভয় থাকে বা পলিটিক্সও থাকে। আপনাকে যদি কখনো বসুন্ধরা গ্রুপ চিন্তা করে তাদের জন্য আপনি হার্মফুল, আপনাকে আউট করে দিলে আপনি আর কোথাও চাকরি পাবেন না। কারণ যখন এরকম একটি প্রতিষ্ঠিত কোম্পানি কোনো কর্মচারীকে বের করে দেয়, তখন সে অন্য জায়গায়ও জায়গা পায় না, কারণ বাকিরাও একই চেইন। এক্ষেত্রে যোগ্য হওয়া সত্ত্বেও প্রাইভেট কোম্পানির পলিটিক্স কিভাবে আসলে হ্যান্ডেল করা হয়? রিজিক আল্লাহর কাছ থেকে আসে। রিজিক কখনো কেউ কারোর কাছ থেকে নিতে পারে না। ইট ইজ ডিটারমাইন্ড ফ্রম দ্য অলমাইটি। সো প্রথম ওইটাতে বিশ্বাস আছে। দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বলছেন যে পলিটিক্স শুধু কেন প্রাইভেট সেক্টর হবে? Politics I have seen in the government sector. Politics I have seen in any sports. Politics I have seen in business, anywhere. Politics I have seen in families. সো পলিটিক্স নাই, ভিলেজ পলিটিক্স বলে একটা ব্যাপার আছে আমরা জানি। এমন কোনো প্লেস নাই যেখানে পলিটিক্স হয়। পলিটিক্স শব্দের অর্থ কিন্তু মোটা দাগে ওইটা না যে বড় বড় দলের পলিটিক্স মানে আপনার সাথে আমার সাথে কোনো একটা ইস্যুতে ইচিং হয়েছে, সেটাও কিন্তু একটা পলিটিক্স। মানে আপনাকে আমি ব্যক্তিগতভাবে আমার ইগো পয়েন্ট থেকে আপনার সাথে কথা বলে শান্তি পাচ্ছি না, আমি চেষ্টা করবো আপনাকে সরাই দিতে। সো দ্যাটস অফ কাইন্ড অফ পলিটিক্স। সুতরাং পলিটিক্স নাই এমন কোনো প্লেস নাই। শুধু প্রাইভেট সেক্টরে পলিটিক্স আছে আর প্রাইভেট সেক্টরে একজনের পিছনে লেগে গেছে তা কিন্তু না। আমি দেখেছি সরকারি চাকরিতে আমার অনেক ফ্রেন্ড সার্কেলে যারা আছেন এখন ভালো ভালো পেশা আছে, ধরেন আপনার ওকে পছন্দ হয় নাই, দে আর নট বিং প্রমোটেড। ইটস নট লাইক দ্যাট যে সরকারি অফিসে 3 বছর হয়েছে তার প্রমোশন হয়ে গেছে। নো, ইট ডিডন্ট হ্যাপেন। তো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে পলিটিক্স সব জায়গায় আছে। আপনার যোগ্যতা, আপনার মেধা এবং আপনার ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এতটুকু আমি বলতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। মোটিভেশনাল একটি স্পিচ চ্যানেল আইয়ের দর্শককে বলেন, যাক আগে কখনো কোথাও বলেননি। আমার লেখা বই যেটা বেরিয়েছে গোল্ডেন রুলস অফ সাকসেস, সেই গোল্ডেন রুলস অফ সাকসেসের একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ডোন্ট শো ইউর অ্যাটিটিউড। অ্যাকচুয়ালি এটা খুবই খারাপ। অ্যাটিটিউড কিলস পিপল। মানে কাউকে কখনো অ্যাটিটিউড দেখাতে নাই। যে যার মতো করে আছে তার অ্যাটিটিউডকে রেসপেক্ট করাটা উচিত। আমরা অনেক সময় মানুষকে অ্যাটিটিউড দেখাতে চাই, এটা খুবই খারাপ হয়। যে একটা মানুষকে আমি অ্যাটিটিউড দেখাচ্ছি, তখন দেখা যায় যে মানুষ খুব খারাপভাবে নিচ্ছে। তখন মানুষের মধ্যে র্যাশনালিটিটা শুরু হয়, তখন মানুষের মধ্যে এই কম্পিটিশনটা শুরু হয়, তখন মানুষের একজন মানুষ আরেকজন থেকে দূরে সরে যায়। তো কাউকে আমার মনে হয় অ্যাটিটিউড দেখানো উচিত না। তাকে কাছে যতটুকু কাছে নিয়ে যাওয়া যায় ততই ভালো, আমার কাছে এটা মনে হয়।